আজ সকালেই আমরা দার্জিলিং এসে পৌঁছেছি। ব্যোমকেশকে কয়েকবার সত্যবতীকে আনার কথা বললেও সে কিন্তু শোনেনি। কেন জানি না, আমার বারবার বলা সত্ত্বেও সে ব্যাপারটাকে সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছিল। তবে আমার কাছ থেকে এড়িয়ে যেতে পারলেও সত্যবতীকে এড়িয়ে যাওয়া খুব একটা কিন্তু সহজ ছিল না। আমাদের বেরোনোর আগের রাত্রে তাদের ঘর থেকে সত্যবতীর অভিমানী গলা আর ব্যোমকেশের তাকে শান্ত করার স্বর আমি শুনতে পেয়েছি। তবে বিদায়ের বেলা সত্যবতীর চোখে প্রতিবারের মতো জল এবারেও দেখেছি। আমার মনটা কেমন কু ডাকছে। তোমরা ওখানে গিয়ে সাবধানে থাকবে কিন্তু। সত্য, কিচ্ছু হবে না, অত ভেবো না। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এবার যাই। যাই বলতে নেই, বলতে হয় আসি। আচ্ছা বেশ, আসি। সত্য, এত ভাবছো কেন বলো তো? কথা দিচ্ছি পরের বার তোমায় নিয়ে যাব। এবার একটু সমস্যা আছে। সমস্যাটা যে কি তা গোটা রাস্তাতেও ব্যোমকেশ আমায় বলল না। এটা ওটা অমূলক কথাবার্তায় গোটা রাস্তাটা কেটে গেল। আমাদের জন্য গাড়ি স্টেশনেই রাখা ছিল। আমরা পৌঁছে স্টেশনের বাইরে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় একজন আমাদের কাছাকাছি এসে বলল, মশাইরা কি কলকাতা থেকে আসছেন নাকি? হ্যাঁ। আরে, আমি বীরেনবাবুর চা বাগানের ম্যানেজার। স্যার আপনাদের জন্যই গাড়ি পাঠিয়ে দিলেন। আপনারা আসুন, আসুন আমার সঙ্গে। বীরেনবাবুর নিজের আসার কথা ছিল যে? হ্যাঁ, ওনারই আসার কথা ছিল, কিন্তু ওনার ছেলের হঠাৎ খেলতে খেলতে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে। সেই কারণেই বাড়ির সবাই বেশ ব্যস্ত। তাই স্যার আমায় পাঠালেন আপনাদের নিয়ে যেতে। স্যার বারবার বলে দিয়েছেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। বেশ, তাহলে চলুন যাওয়া যাক। নতুন কেনা একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়িতে একজন ড্রাইভার আগে থেকেই বসেছিল। আমরা তিনজন গিয়ে বসেছি। জিতেনবাবু ড্রাইভারকে হাতের ইশারায় গাড়ি চালানো শুরু করতে বলল। তা ট্রেনে আসতে কোনো সমস্যা হয়নি তো ব্যোমকেশবাবু? না, শুধু বারবার মনে হয়েছে পথের পাশের দেখা দূরের পাহাড়গুলো যেন খুব তাড়াতাড়ি চোখের আড়াল হয়ে যাচ্ছে। একবার কাছ থেকে পাহাড় দেখার খুব ইচ্ছে আছে। তা বেশ, তো দেখবেন। এটা কোনো ব্যাপার হলো? আরে, আমাদের চা বাগানটা যেখানে রয়েছে সেখান থেকে দূরে পাহাড় দেখা যায়। সকাল বিকেল যত খুশি পাহাড় দেখতে পাবেন। তাহলে তো বেশ ভালো হলো। এদিককার রাস্তাঘাট, মানুষজন সব কেমন যেন আলাদা ধরনের। রাস্তাঘাট যেমন পরিষ্কার তেমনই দৃষ্টিনন্দন, দেখলে আপনা থেকেই চোখ জুড়িয়ে যায়। মাঝে মাঝে উল্টো দিক থেকে আসা গাড়ি আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারের হাত যে খুব পাকা তার প্রমাণ পেলাম একটা রাস্তার মোড় ঘুরতে গিয়ে। উঁচু পাকদণ্ডির মতো রাস্তাগুলো এগিয়ে যেতে যেতে হঠাৎ করে কোথাও এমনভাবে বাঁক নিয়েছে যে সামনের কোনো কিছুই বোঝা যায় না। এর মধ্যেই হঠাৎ করে সামনের দিক থেকে একটা গাড়ি কোনো রকম হর্ন না দিয়েই রাস্তার এক পাশ থেকে এমন করে বেরিয়ে এসেছিল, আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটত। আমাদের ড্রাইভার কোনো মতে গাড়িটা পাশ কাটিয়ে নিতে নিতে বলল, ও সাব, গাড়ি কেসে চালায় দেখেছেন? ড্রাইভার হিন্দি বাংলা দুই মিলিয়ে কথাটা বলল, তবে তার কথায় বিরক্তির ভাব স্পষ্ট। এদিকে ড্রাইভারেরা এমনিতে খুব সমজদার হয় ব্যোমকেশবাবু, লেকিন এই ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো। গাড়িতে দুজন ছিল, একজন ড্রাইভার আর একজন ড্রাইভারের পাশের সিটে। পিছনের সিট খালি ছিল। জিতেন আরও কিছু বলতে যাবে, তার আগেই একটা পুলিশের গাড়ি ঝড়ের গতিতে আমাদের পাশ কাটিয়ে সেই গাড়িটার পেছনে ধাওয়া করতে করতে পাহাড়ি বাঁকে অদৃশ্য হয়ে গেল। এবার আমি কথা বললাম, মনে হয় পুলিশের ভয়েই গাড়িটা ওইভাবে পালাচ্ছিল। আমার কথায় ব্যোমকেশ আর জিতেন দুজনেই মাথা নাড়ালো। গাড়িতে আর আমাদের তেমন কোনো কথা হলো না। শেষমেশ এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। বীরেনবাবুর বাড়িটা চা বাগানের এক পাশে। আমাদের গাড়িটা যেখানে থামলো সেখান থেকে বহুদূর চা বাগান দেখা যায়। আমাদের অপেক্ষাতেই বোধহয় বীরেনবাবু বাড়ির বাইরে বাগানের মতো জায়গাটায় পায়চারি করছিলেন। আমাদের দেখে বললেন, আরে আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো ব্যোমকেশবাবু? বলেই আমাদের দুজনের দিকে তাকাতে লাগলেন। বোধহয় আসলে কে ব্যোমকেশ সেটা তিনি ধরতে পারছেন না। আমি ব্যোমকেশ, আসতে কোনো অসুবিধা হয়নি। আপনার ছেলে এখন কেমন আছে? আর বলবেন না, ছেলেটা বড়ই দুষ্টু হয়েছে।
গরম জল পায়ে ফেলে একাকার কাণ্ড। এখন একটু মলম লাগিয়ে আর ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। আসুন আসুন, আপনারা বাড়ির ভেতরে আসুন। জিতেন, তুমি গাড়ি রেখে বাগানে চলে যাও। জিতেন ড্রাইভারকে নিয়ে বাড়ির এক পাশে গাড়িটা রেখে বাগানের দিকে চলে গেল। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটা একতলা, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। এত সুন্দর কাঠের একতলা বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। আমাদের জন্য একটা ঘর গোছানো ছিল, সেখানে আমাদের ব্যাগপত্র রেখে আমি বিছানায় লম্বা হলাম। ব্যোমকেশ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে চা বাগানটা বেশ ভালোই দেখা যায়। ব্যোমকেশ, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমায় কেসের ব্যাপারে কিছুই বললে না। কেসের ব্যাপারে বীরেনবাবু টেলিফোনে খুব বেশি আমায় জানাননি। যতটা জানিয়েছেন তা তোমায় কিছুটা বলেছি। কোনো একটা অতি প্রাচীন বেশ দামি অ্যান্টিক বৌদ্ধ মূর্তি এ বাড়িরই কোথাও লুকোনো রয়েছে। সেটা খুঁজে বার করাই হবে আমাদের কাজ। বুদ্ধদেবের মূর্তি কি? তা নয়, বজ্রযানের নাম শুনেছ তো? ব্যোমকেশের প্রশ্নে যেন একটু থতমত খেয়ে গেলাম। বললাম, হ্যাঁ শুনেছি, মানে ওই আর কি, ইতিহাস বইয়ে পড়েছিলাম। মহাযান, হীনযান আর বজ্রযান বৌদ্ধ ধর্মের এক একটা শাখা প্রশাখা, এর বেশি কিছু মনে নেই। ব্যোমকেশ আমার কথা শুনে মৃদু হাসল, বলল, ঠিকই বলেছ। গৌতম বুদ্ধের মৃত্যুর পর সময়ের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মে অনেকগুলো শাখা প্রশাখার উৎপত্তি হয়। বজ্রযান তেমনই একটা শাখা, কিন্তু এই শাখার বিশেষত্ব হল এই শাখায় তিব্বতী তন্ত্র ও সেখানকার দেবদেবতার প্রভাব। এই বজ্রযান বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ভয়ঙ্কর সমস্ত দেবদেবীর উপাসনা করত। সেই রকম কোনো একটা মূর্তির কথাই বীরেনবাবু বলেছেন। তোমায় কিছু না বলার কারণ, আমি ব্যাপারটা পুরোপুরি জানি না। কোনো ব্যাপার পুরোপুরি না জেনে সেটা নিয়ে কোনো কিছু বলা আমার অভ্যেস নয়, তা তুমি জানোই। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। খুনটুন হয়নি বলছো? খুন হয়নি, তবে একটা চিঠি বীরেনবাবুর কাছে এসেছে। সেটা যদিও আমি এখনো দেখিনি। তুমি কি এই কারণেই সত্যবতীকে নিয়ে আসতে চাইলে না? যেখানে আমি জানি কেসটা আসলে কেমন, সেখানে বিপদের সম্ভাবনা অনুমান করা যায়। যেখানে আসল কেস সম্পর্কে আমাদের জানা নেই, সেখানে বিপদ সম্পর্কে কোনো অনুমান কাজে লাগে না। এই পেশায় আমি যতদিন থেকে রয়েছি তাতে বিপদ নিয়ে খেলার অভ্যাস আমার হয়েছে। আমার সাথে এতদিন থেকে তোমারও সেটা অভ্যাস হয়ে গেছে, তবে সত্যবতীকে এসবের মধ্যে আমি ফেলতে চাই না। ব্যোমকেশ কিছু বলার আগেই আমাদের দরজায় শব্দ হলো। ব্যোমকেশ দরজা খুলতেই দেখলাম একজন কাজের লোক গোছের ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশকে দেখেই সে বলল, আপনাদের জন্য স্নানের জল তৈরি আছে স্যার, আপনারা এক এক করে স্নান করে নিন, তারপর খাবার টেবিলে খাবার দেওয়া হবে। এদিকে তো বেশ ঠান্ডা রয়েছে, স্নানের জল নিশ্চয়ই গরম হবে। জিমি অল্প হেসে বলল, গরম জল ছাড়া স্নান করতে পারবেন না স্যার, এদিকটা পাহাড়ের অনেক উপরের দিকে বলে ঠান্ডাটাও বেশি। তোমার নাম কি? আমার নাম জিমি স্যার। তুমি ছাড়া এ বাড়িতে আর কোনো কাজের লোক আছে? আমি বাড়িতে রান্নার কাজের জন্য আছি স্যার। অন্য সব কাজকর্ম চা বাগান থেকে কেউ এসে দিনে না হয় বিকেলে করে দিয়ে যায়। এ বাড়িতে আর কে কে থাকে? এ বাড়িতে স্যার আর স্যারের বউ আর ছেলে থাকে স্যার, এখানেই থাকে, আর আমি আর ড্রাইভার থাকে। স্নান সেরে খাবার টেবিলে যখন আমরা বসলাম তখন দেখা গেল বীরেনবাবু এবং আমাদের নিয়ে এলেন যিনি সেই ম্যানেজার বাবু বসে রয়েছেন। খেতে খেতেই বীরেনবাবু বললেন, আমার ডাক পেয়ে আপনি যে এত দূর আসবেন সেটাই আমি ভাবতে পারিনি ব্যোমকেশবাবু। আসলে আমার পূর্বপুরুষরা যখন এই চা বাগান কিনে নিয়েছিলেন তখন ওই পাহাড় দেখার জন্যই কিন্তু তারা প্রথমে এখানে এসেছিলেন। এখানে থাকার বেশ কয়েক বছর পরে আমার ঠাকুরদার বাবা এই চা বাগান কেনেন। তার মানে আপনাদের বংশানুক্রমিক ব্যবসা এটা? হ্যাঁ ব্যোমকেশবাবু। আপনার পূর্বপুরুষদের সাথে বৌদ্ধ ধর্মের কি একটা যোগসূত্র আছে বলেছিলেন না? তা আছে ব্যোমকেশবাবু। আমার এক পূর্বপুরুষ বৌদ্ধ ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে নিজেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে মেলামেশা এবং তাদের মতো করে জীবন ধারণ করাই তখন ছিল ওনার ধ্যান জ্ঞান। পরে অবশ্যই পাগলামি কমে যায়, তবে তিনি এ বাড়িতে একটা বৌদ্ধ দেবতার মূর্তি প্রতিষ্ঠা করেন। তাই নাকি? সে মূর্তি এখন কোথায় আছে? হ্যাঁ, আপনাদের দেখাবো এক সময়। তাহলে আপনি যে মূর্তির কথা বলেছিলেন, মানে আপনাদের পূর্বপুরুষদের বলে যাওয়া কথায় যে মূর্তিটা লুকোনো রয়েছে,
তার সাথে এই মূর্তির সম্পর্ক কি? আসলে গোটা ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের বাড়িতে পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা যে মূর্তি রয়েছে তা হলো চক্রেশ্বরের মূর্তি। বাবার কাছে শুনেছি এই চক্রেশ্বর বজ্রযানের অতি গোপন এবং জাগ্রত দেবতা। একসময় নিজের মূল্যবান সম্পদ লুকিয়ে রাখার জন্য এই দেবতার পুজো করা হতো, তাই অতি গোপনে, এতই গোপনে যে বহু মানুষ নাকি এই দেবতার নাম পর্যন্ত জানে না। আমার বাবা মারা যাওয়ার সময় আমায় একটা অদ্ভুত কথা বলে যান। এই চক্রেশ্বরের মূর্তির সাথে তার বাবা তাকে একটা হেঁয়ালির কথা নাকি বলে গেছিলেন। হেয়ালি? হ্যাঁ, বলতে পারেন একটা ধাঁধা রেখে গিয়েছিলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে বংশানুক্রমিকভাবে এই হেঁয়ালি আমরা পেয়ে এসেছি এবং এই হেঁয়ালির মানেও তারা বর্ণনা করে দিয়ে গেছেন। তবে আমার বাবা মারা যাবার সময় তার মানসিক অবস্থা সামান্য বিঘ্নিত হয়েছিল, ফলে তিনি হেঁয়ালির মানে আমায় পরিষ্কার করে বলে যেতে পারেননি। তবে তার ডায়েরিতে হেঁয়ালিটা লেখা ছিল। সেই হেঁয়ালি দেখে আমি প্রথমে কয়েকবার সেই লুকোনো গুপ্তধনের ব্যাপারটা বার করার চেষ্টা করেছি, কিন্তু হেঁয়ালির মানে উদ্ধার করতে পারিনি। গুপ্তধন বলতে আসলে কি লুকোনো আছে সে ব্যাপারে আপনি কিছু জানেন? এই বজ্রযানেরই বৌদ্ধ ধর্মের কোনো দেবতার মূর্তি রয়েছে শুনেছি, তবে এই মূর্তিটা অমূল্য মণিমাণিক্য দিয়ে তৈরি, এটা আমি বাবার কাছ থেকে কয়েকবার শুনেছি। এই মূর্তিটাই আপনি উদ্ধার করতে চাইছেন, আর এই কাজে আমি আপনাকে সাহায্য করব, তাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু। আপনার বাবা মারা গেছেন কতদিন আগে? প্রায় 5 বছর আগে। তাহলে এতদিন পরে আপনি কেন সেই হেঁয়ালির মানে উদ্ধার করতে চাইছেন? আমি ভেবেছিলাম হয়তো আমি নিজেই কাজটা করতে পারবো ব্যোমকেশবাবু। তবে কিছুদিন আগে আমার ঘর থেকে বাবার সেই ডায়েরিটা চুরি হয়ে যায়। ভাগ্যক্রমে সেই হেঁয়ালিটা আমি আমার কাছে লিখে রেখেছিলাম, তাই ডায়েরিটা চুরি গেলেও আমার তেমন সমস্যা হবার কথা না। কিন্তু আমার কেমন মনে হচ্ছে ব্যোমকেশবাবু, আমি ছাড়াও অন্য কেউ এই হেঁয়ালির মানে উদ্ধার করার চেষ্টা করছে। সে যদি আমাদের আগে কাজটা করে ফেলে তাহলে সেই মূর্তি তার হাতে চলে যাবে। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এভাবে বেহাত হোক আমি চাই না ব্যোমকেশবাবু। অতঃপর আমাদের এই অচেনা চৌর্যবৃত্তিধারীর আগে হেঁয়ালির মানে উদ্ধার করে মূর্তিটা খুঁজে বের করতে হবে। ঠিক এই কারণেই আপনাকে জরুরি তলবে এখানে আসতে বলা। আমাদের খাওয়া হয়ে গেছিল। ব্যোমকেশ কি যেন ভাবতে ভাবতে বলল, এইটা কে চুরি করতে পারে বলে আপনার ধারণা? এখানে চা বাগানের প্রায় অনেকেই আমার বাড়িতে আসা যাওয়া করে। ডায়েরিটা চুরি যাবার 2 দিন আগে আমার বাড়িতে একটা পুজো ছিল, তখন বাইরের অনেক লোকজনই এসেছিল। পুজো মিটে যাওয়ার 2 দিন পরে আমি বুঝতে পারি যে ডায়েরিটা চুরি গেছে। এবার এত লোকজনের মাঝে কাউকে সন্দেহ করাটা তো সহজ নয় ব্যোমকেশবাবু। এই ডায়েরির কথা আর মূর্তির কথাটা কে কে জানে? বাবা মারা যাওয়ার আগে মাঝে মাঝে ওই মূর্তির কথা বলতেন। বাবার কাছে নানান সময়ে নানা লোকজন আসা যাওয়া করত, তাই এ বাড়ির কাজের লোক, বাইরের লোক প্রায় অনেকেই মূর্তির কথাটা জানে। কিন্তু সে যে এতদিনে হেঁয়ালির মানে উদ্ধার করে ফেলেনি তার নিশ্চয়তা কোথায়? আমার মন বলছে ব্যোমকেশবাবু, সে এখনো হেঁয়ালির মানে উদ্ধার করতে পারেনি। তাহলে আপনি একটা কাজ করুন, হেঁয়ালিটা একটা কাগজে লিখে আমার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তারপর আমি দেখছি। বীরেনবাবু ম্যানেজারকে তার ঘর থেকে একটা খাতা নিয়ে আসতে বললেন। সেটা নিয়ে ব্যোমকেশ আর আমি আমাদের ঘরে চলে এলাম। খাতার হেঁয়ালিটা খুলে আমি বিছানার ওপর বসে সেদিকে তাকিয়ে রইলাম। ভাষাটা যে বাংলা তা বুঝতে কোনো অসুবিধে না হলেও গোটা হেঁয়ালিটা বারবার পড়ার চেষ্টা করেও কোনো লাভ হলো না। হেঁয়ালিটা অনেকটা এই রকম: বক্ষ হলো রক্ষকারা, যক্ষ হলো চক্র, ঈশান দিশান রইল নিশান, পাষাণ দৃষ্টি বক্র, অসি রাশি সিংহ দুয়ার, কুঞ্চিকা পাত্র মাত্র, মহাশূন্য রক্ষা করেন চক্রেশ্বর দিবারাত্র, যে বা জানে মানে ইহার, সপ্তরত্ন তার, মহাশূন্য পূর্ণ জ্ঞানে গুণী বোঝেন সার। হেঁয়ালিটা কয়েকবার দেখে মনে হলো এর কোনো মানে হতেই পারে না। ব্যোমকেশ দেখলাম তার ব্যাগ খুলে একটা ডায়েরি বার করে সেই ডায়েরিতে এটা দেখে দেখে লিখে রাখল। তারপর আমায় বলল, অজিত, এই খাতাটা বীরেনবাবুকে ফেরত দিয়ে এসো। আমি ব্যোমকেশের কথায় খাতাটা নিয়ে বীরেনবাবুর ঘরে গেলাম। বীরেনবাবুর ছেলে বিছানার উপরে শুয়েছিল, বোধহয় ঘুমোচ্ছে। তার একটা পা ফোসকা পড়ে গেছে। তার বিছানার পাশেই বসে একজন মহিলা
সেই পায়ে মলমের মতো কিছু একটা লাগিয়ে দিচ্ছে। আমি দরজার কাছ থেকেই বললাম, বীরেনবাবু নেই? না, উনি একটু বাইরে বেরিয়েছেন। আপনাকে তো ঠিক... আমরা কলকাতা থেকে আসছি। বীরেনবাবু আমাদের ডেকে পাঠিয়েছেন। ওনার পরিবারের সেই... ও আচ্ছা, আপনি সেই গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? না, আমি ব্যোমকেশ নই, আমি ওর বন্ধু অজিত। আমি খাতাটা জয়িতা দেবীর পাশে বিছানার উপর রেখে বললাম, এখন কেমন আছে? জয়িতা দেবী ম্লান হাসলেন, তারপর বললেন, গরম জল পায়ের উপর পড়ে ফোসকা পড়ে গেছে। এতক্ষণ ধরে ব্যথায় কান্নাকাটি করে এইমাত্র একটু ঘুমিয়েছে। আচ্ছা, ঘুমুক তাহলে, আমি এখন আসি, বিরক্ত করব না। জয়িতা দেবী মুখে আর কিছু বললেন না। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। একটা বাচ্চা ছেলের পায়ে গরম জল পড়ে ফোসকা পড়ে যাওয়ার ব্যথা যে কতখানি তা বুঝতে পারলাম। মনটা একটু খারাপ হলো। ঘরে ফিরে এসে দেখি ব্যোমকেশ বিছানায় লম্বা হয়ে চোখের ওপর একটা হাত চাপা দিয়ে শুয়ে রয়েছে। এই কি হলো? হেয়ালির মানে খুঁজে পেলে? কাজটা এতটা সহজ হবে না। হ্যাঁ, সেটা আশাই করা যায়, কারণ তা না হলে বীরেনবাবু কিংবা সেই ডায়েরি চোর যে কেউ হেয়ালির মানেটা উদ্ধার করে ফেলতে পারত। তুমি কি এখন এটা নিয়েই পড়ে থাকবে? না, এই কাজটা পরে করা যাবে। চলো অজিত, চা বাগানের দিক থেকে একবার বেরিয়ে আসি। মাথাটা পরিষ্কার রাখা দরকার, না হলে এসব কাজ ভালোভাবে হবে না। আমি এই কথাটারই অপেক্ষা করছিলাম। দুজন মিলে বেরিয়ে পড়লাম সামনের খোলা সবুজ চা বাগানে। চা বাগানটা বেশ বড়। যতদূর দেখা যায় মনোরম পাহাড়ের গায়ে চা বাগানের সবুজ পাতার সারি। বীরেনবাবুর বাড়িটা যেখানে, তারপর থেকেই চা বাগানটা শুরু হয়েছে। একটু দূরে ডান দিকে বোধহয় এই চা বাগানের কারখানাও রয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে চা বাগানের একপাশের ঢালু রাস্তা ধরে এগিয়ে গেলাম। চা বাগানের মাঝে মাঝে ছোট ছোট কিছু গাছ লাগানো থাকে। সেসব গাছের গায়ে নাম না জানা পাখি এই ভর দুপুরেও এসে মনের সুখে কলকাকলির আসর বসিয়েছে। একটু পরেই বিকেল নামতে শুরু করবে। পাহাড়ি অঞ্চলের বিকেল কিংবা সকাল দেখার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। ঠান্ডার জন্য ব্যোমকেশ আর আমার দুজনের গায়ে গরম পোশাক, তার উপর আমরা একটা করে শাল জড়িয়েও নিয়েছি। চা বাগানে মেয়ের দল পিঠে ঝুড়ি বেঁধে চা পাতা তুলতে তুলতে তাদের ভাষায় গুনগুন করে গান গাইছে। আমাদের দেখে দুই একজন অবাক হয়ে তাকিয়েও রইল। হাঁটতে হাঁটতেই ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, কেসটা কেমন বলে মনে হচ্ছে তোমার? হেয়ালির মানেটা উদ্ধার করতে পারলে কেসটা সহজ হয়ে যাবে অজিত, কিন্তু এই ডায়েরিটা চুরি যাওয়ার জন্য একটা সমস্যা রয়েছে। যদি আমাদের আগে চোর হেয়ালির অর্থ উদ্ধার করতে পারে, তাহলে বীরেনবাবুর ওই মূর্তি বেহাত হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। ডায়েরিটা চুরি কে করতে পারে বলে তোমার মনে হয়? ডায়েরিতে আসল কি ছিল সেটা জানা গেলে ডায়েরিটা চুরির কারণ বোঝা যাবে অজিত। সবকিছুর পেছনে একটা মোটিভ থাকে, সেটা খুঁজে বের করলে বাকিটা সহজ হয়ে যায়। তবে এখন আমাদের সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। এখন আমাদের প্রথম কাজ হেয়ালির মানে উদ্ধার করা। বীরেনবাবুর বাড়িতে কিন্তু চা বাগানের লোক কিংবা অন্যান্য কাজের লোকের যাতায়াতের অবাধ সুযোগ রয়েছে, তাই চোরটা কিন্তু যে কেউ হতে পারে। ব্যোমকেশ আরও কিছু বলতে যাওয়ার আগেই সামনের দিক থেকে ম্যানেজার বাবু কার সাথে কথা বলতে বলতে আমাদের দিকেই এগিয়ে এলেন। আমাদের দেখতে পেয়ে সেই পাশের লোকটিকে কাগজপত্রে কিছু বুঝিয়ে দিয়ে তাকে কারখানার দিকে পাঠিয়ে দিলেন। দুপুরের সময়টা কিন্তু বেড়ানোর জন্য ঠিক নয় ব্যোমকেশ বাবু। এই সময়টা রোদের যা তেজ, তা একেবারে বিকেল করে বেরোতে পারতেন। ঠান্ডার দেশে এসেছি বলে যে সব সময় ঠান্ডাই চাইবো তার তো কোনো কথা নেই, তাই না? মাঝে মাঝে রোদটাও কিন্তু ভালোই লাগে। ওটা কি আপনাদের কারখানা? হ্যাঁ, চা বাগান থেকে তোলা চায়ের পাতা শুকিয়ে গুঁড়ো করে চা বানিয়ে একদম বাক্সবন্দি করা পর্যন্ত সব কাজ এখানে হয়। তারপর সেটা বাইরে চলে যায়। গোটা কাজকর্ম কি আপনি দেখেন? বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কর্মচারী রয়েছে, তাদের দেখাশোনা করার জন্য আলাদা আলাদা লোক আছে। তবে গোটা ব্যাপারটা আমাকেই দেখতে হয়। আচ্ছা, বীরেনবাবু কারখানায় কখন যান? সকালে যান, আবার দুপুরের দিকে ফিরে আসেন। তা আজ আপনারা আসবেন বলে সকালে বাড়িতেই ছিলেন, দুপুরে কারখানায় গেছেন। তাহলে আপনি তো এখানে অনেক বছর ধরেই আছেন। হ্যাঁ ব্যোমকেশ বাবু, তা বছর 15 তো হবেই।
আচ্ছা বেশ, এই যে হেয়ালির কথা আর ডায়েরিটার কথা, তাহলে তো তা আপনি জানতেন তো? হ্যাঁ, তা তো জানতাম অবশ্যই। আর বাড়িতে লোকজন এলে বীরেনবাবু তাদের এই গুপ্তধনের কথা বলতেন সগর্বে। তবে সবাইকে হেঁয়ালির কথা বলতে শুনিনি কখনো। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় যে এই চুরিটা করতে পারে? দেখুন ব্যোমকেশবাবু, এই ব্যাপারটা আমি ঠিক কিছু বলতে পারবো না। সেই ডায়েরিটা আমি নিজেও দেখেছি, আর হেঁয়ালির কথাটা আমি বীরেনবাবুর কাছে শুনেছি। তবে কারোর যদি চুরি করার প্রয়োজন হয় তাহলে তো তার শুধু হেঁয়ালিটাই প্রয়োজন হবে। ডায়েরি নিয়ে সে করবেটা কি? আপনার কি মনে হয় তাহলে? আমার মনে হয় ডায়েরিটা হয়তো কোনোভাবে হারিয়ে গেছে, আর না হয় বীরেনবাবু নিজেই সেটা কোথাও লুকিয়ে রেখে আপনাদের ডেকে পাঠিয়েছেন। এইবার হঠাৎই কথায় বাধা পড়ল। একজন ম্যানেজার বাবুকে চা বাগানের দিক থেকে ডাকতে লাগলেন। ম্যানেজার বাবু বললেন, আপনারা এদিকটা ঘুরে দেখুন, আমার একটু কাজ রয়েছে, পরে দেখা হচ্ছে তাহলে। আর একটা কথা, আপনি বরং হেঁয়ালিটা উদ্ধার করার চেষ্টা করুন, তাহলেই সেই গুপ্তধন কিংবা মূর্তি যাই থাকুক না কেন দেখবেন ঠিক পাওয়া যাবে। আমি চলি, আবার দেখা হবে। চলে যেতে ব্যোমকেশ নিজের মনেই বলল, কেসটা খুব একটা সহজ নয় অজিত। আমার মনে হয় আমরা ছাড়াও এই মুহূর্তে অন্য কেউ হেয়ালিটা উদ্ধার করার চেষ্টা করছে। হ্যাঁ, আমাকে তার আগে হেয়ালিটা উদ্ধার করতেই হবে। এরপর আমরা চা বাগানের অনেকটা জায়গা ঘুরে বেড়ালাম। দূরে পাহাড় মাথা তুলে দাঁড়িয়েছে, সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ব্যোমকেশ। আমারও মনটা বেশ হালকা হয়ে এলো। এর আগে পাহাড় সেভাবে দেখা হয়ে ওঠেনি, আজই হলো। সমতল ভূমি উঁচু হতে হতে রুক্ষ পাথরের পাহাড়ের জন্ম দিয়ে যেন পৃথিবীকে হঠাৎ করে একটা উঁচু স্তম্ভ উপহার দিয়েছে। বেশ বিকেল করেই আমরা নিজেদের ঘরে ফিরলাম। ততক্ষণে বীরেনবাবুকেও কারখানার দিক থেকে জিপ গাড়িতে করে বাড়ির দিকে আসতে দেখা গেল। এখন কেমন আছো? ভালো। গরম জল নিয়ে এভাবে খেলতে নেই। বীরেনবাবুর ছেলে বিভু ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল, তারপর মায়ের কোলে মুখ গুজল। আমরা বসে আছি বীরেনবাবুর ঘরে। তিনি কারখানা থেকে একটু আগেই ফিরে এসেছেন। তবে সব থেকে বড় ঘটনাটা হলো, বীরেনবাবুর ঘরের জানলা দিয়ে একটু আগে কেউ একটা কাগজের চিরকুট ফেলে দিয়ে গেছে। ঘটনাটা যখন ঘটেছে তখন ঘরে বীরেনবাবুর স্ত্রী জয়িতা দেবী তার ছেলের পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন। খোলা জানলা দিয়ে কেউ কাগজটা ঘরের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। আমরা আসার আগেই বীরেনবাবু ফিরে এসেছিলেন। আমরা ঘরে ঢুকতেই জিমি এসে বলল বীরেনবাবু আমাদের ডেকেছেন। এটা আবার কি শুরু হলো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ চিরকুটটা হাতে নিয়ে দেখে আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম তাতে লেখা কয়েকটা শব্দ। হেরুক খোঁজার জন্য গোয়েন্দা আনিয়েছ, যার জিনিস তার কাছে থাকাই ভালো নয় কি? বেশি বাড়াবাড়ি করলে ফল হিতে বিপরীত হবে কিন্তু। হেরুক? চিঠিটা পড়ে ব্যোমকেশ ভ্রু কুঁচকাল। এবার তো মনে হচ্ছে কেউ সত্যি গুপ্তধনের পেছনে রয়েছে, কারণ গোয়েন্দা আসার ব্যাপারটা তাদের নজরেও পড়েছে। তাই তো আপনাকে বলছি ব্যোমকেশবাবু, যত তাড়াতাড়ি সম্ভব হেয়ালির মানে উদ্ধার করুন, না হলে যদি অন্য কেউ সেটা উদ্ধার করে ফেলে। হেয়ালিটা বাংলায় লেখা হলেও কেমন যেন অগোছালো। আপনি কি নিশ্চিত আপনার বাবা এই হেয়ালিটাই দিয়ে গিয়েছিলেন? হেয়ালিটা আমাদের বংশানুক্রমিকভাবে চলে আসছে ব্যোমকেশবাবু। এই হেয়ালিতে ভুল নেই কোনো, একমাত্র যদি না যে হেয়ালিটা লিখেছিল সে ভুল লিখে থাকে। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল। জিমি আমাদের সবার জন্য মাখন দেওয়া চা নিয়ে এলো। এর মাঝে ম্যানেজার বাবু এসে পড়লেন। দেখুন ম্যানেজার বাবু, হুমকির চিঠিও এসে পড়েছে আমি আসতে না আসতেই। ম্যানেজার বাবু চিন্তিত মুখে চিঠিটা দেখলেন। চিঠিটা কে পাঠিয়েছে তা বোঝা বেশ মুশকিল ব্যোমকেশবাবু। এখানে অনেকেই আছে যারা বাংলা লিখতে পড়তে জানে না, তবে বাংলা জানা লোকের সংখ্যাটাও কিন্তু কম নয়। আমরা যখন চা বাগানের দিকে বেড়াতে গিয়েছিলাম তখনই কেউ চিঠিটা দিয়ে গেছে, তার মানে সে সবসময় বাড়ির উপর নজর রাখছিল। কিন্তু এরকম একটা চিঠি পাঠিয়ে লাভ কি ব্যোমকেশবাবু? আমাদের ভয় দেখিয়ে এই গুপ্তধন খোঁজার ব্যাপারটা থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে কেউ। আর আমার মনে হয় এই হেরুকের সঙ্গে গুপ্তধনের কোনো সম্পর্ক আছে।
এরকম কোনো নাম তো আগে শুনিনি। আমি শুনেছি, বাবা মারা যাবার আগে মাঝে মাঝে এই নামটা বলতেন। ব্যোমকেশ উত্তেজিত স্বরে প্রশ্ন করল, তিনি কি আর কিছু বলতেন? আপনার মনে আছে? তিনি বলতেন এই বাড়িতে কোথাও জিনিসটা লুকানো আছে। তিনি অবশ্য গুপ্তধন বলতেন না, তিনি বলতেন অমূল্য একটা সম্পত্তি। সেটা কি ওই হেয়ালির মানে উদ্ধার করার পরেই পাওয়া যাবে? আমার তো তাই মনে হয়। এই চিঠিটাকে গুরুত্ব দেবার প্রয়োজন নেই ব্যোমকেশবাবু। আপনি আপনার মতো করে হেঁয়ালিটা উদ্ধার করার চেষ্টা করুন। আমায় কেউ ভয় দেখিয়ে এই কাজটা থেকে বিরত করতে পারবে না। ব্যোমকেশের কথায় জয়িতা দেবী বিভুকে দুহাত দিয়ে নিজের কাছে টেনে নিলেন। বীরেনবাবু কেমন বিস্মিত মুখে তাকিয়ে রইলেন। আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। সন্ধে নেমেছে বাইরে। আমাদের ঘরের জানলাটা দিয়ে বাইরে চা বাগানটা দেখা যায়। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। জানলাটা বন্ধ করে দিয়ে বিছানার ওপরে এসে বসো অজিত। আমি জানলা বন্ধ করে ঘরের দরজায় ছিটকিনি তুলে বিছানার উপরে বসলুম। দুজনের গায়ে দুটো শাল। শালের ভেতর থেকে হাত বার করে ব্যোমকেশ একটা খাতা খুলে বসেছে। এই খাতায় সেই হেয়ালিটা লেখা রয়েছে। তাছাড়া আর একটা পাতায় আরও কী সব যেন লেখা। আচ্ছা, তোমার কি মনে হয় এই গুপ্তধনের পেছনে বীরেনবাবু ছাড়া আর কে কে রয়েছে? বীরেনবাবু ছাড়া আর যারা যারা এই গুপ্তধনের ব্যাপারটা জানেন তারা সবাই তো এর পেছনে থাকতে পারে। সেটাই স্বাভাবিক নয় কি? একবার গুপ্তধন উদ্ধার করতে পারলে অবশ্য সমস্যার সমাধান হয়েই যাবে। আচ্ছা, ম্যানেজার বাবু লোকটাকে তোমার কেমন বলে মনে হয়? অনেক বছর ধরেই তো কাজ করছেন, বেশ বিশ্বাসী বলেই তো মনে হলো। আর তার যদি গুপ্তধনের উদ্ধার করার হতো তার কাছে তো সুযোগ ছিলই। জয়িতা দেবীর ঘরের চিঠিটা ফেলার জন্য বাড়ির পেছনের দিকে যেতে হবে। আমরা যখন চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ম্যানেজার বাবুর সাথে কথা বলছিলাম তখন একটা স্থানীয় লোককে বাড়ির দিক থেকে কারখানার দিকে হেঁটে যেতে দেখেছি। তখন ব্যাপারটা গুরুত্ব দিইনি, অনেক দূর থেকে বলে লোকটাকে ভালোভাবে দেখাও হয়নি। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি বলতে চাইছো চা বাগানের কেউ এই কাজটা করেছে? কেউ এই কাজটা করেছে অথবা তাকে দিয়ে অন্য কেউ কাজটা করিয়েছে। কিন্তু এতে লাভ কি? হেরুকের নামটা কি তুমি এর আগে শুনেছ? না, ওই চিঠিতেই তো প্রথম দেখলাম। আর তারপর তো জয়িতা দেবী বললেন তিনি তার বাবা মানে বীরেনবাবুর বাবার কাছ থেকে কথাটা শুনেছেন। চিঠির প্রেরক কিন্তু আমাদের এক্ষেত্রে সাহায্যই করেছেন। আমার অনুমান বলছে এই গুপ্তধন আসলে আর কিছুই নয়, একটা অমূল্য হেরুক মূর্তি। হেরুক মূর্তি? হ্যাঁ, কাল তোমায় বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার কথা বলেছিলাম, মনে পড়ছে? হেরুক সেই শাখারই এক ভয়ঙ্কর দেবতা। ভারী উগ্র হেরুকের বিগ্রহ কল্পনাও। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী হেরুক সাক্ষাৎ প্রজ্ঞা, জ্ঞান ও শান্তির প্রতীক। অনেকে আবার এই দেবতাকে ইষ্ট দেবতা জ্ঞানে পুজো করে। তবে তিব্বতী ভাষায় হেরুক শব্দটার মানে কিন্তু খুবই অদ্ভুত। কি মানে? রক্তপায়ী। সহজে বললে রক্তের জন্য পিপাসার্ত দেবতা। ভারী অদ্ভুত এই বজ্রযান শাখাটি। এখানকার দেবতা, তাদের বিগ্রহ এবং সেই সব বিগ্রহের প্রতীকী অর্থ সবই একদম অন্য রকমের বলা চলে। আচ্ছা বলো দেখি, যদি কেউ এই মূর্তির সন্ধান বন্ধই করতে চায় তবে সে চিঠিটা আমাদের ঘরে না ফেলে জয়িতা দেবীর ঘরে ফেললেন কেন? আরে তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। তাহলে চিঠিটা সরাসরি আমাদেরকেই দিল না কেন? সরাসরি আমাদের দেওয়াতে অনেক বিপদ আছে অজিত। তাই চিঠিটা জয়িতা দেবীর ঘরে ফেলে এক কাজে দু কাজ হলো। সম্ভবত হেরুকের কথাটা সে আমাদের জানাতে চেয়েছিল, অর্থাৎ সে আমাদের বোঝাতে চাইল এই হেয়ালি সমাধানে সে আমাদের চাইতে এক ধাপ এগিয়ে রয়েছে। তাছাড়া বীরেনবাবুকে একবার সতর্ক করে দিতে পারলো। তুমি কেসটা কিছু বুঝতে পারছো ব্যোমকেশ? বীরেনবাবুর বাবার ডায়েরিটা পাওয়া গেলে সুবিধে হতো অজিত। আমার মনে হয় এই মুহূর্তেই সবকিছুর সাথে খুব চেনা কারোর সম্পর্ক রয়েছে। আর হেয়ালির ব্যাপারটা? হেয়ালি, এইটাই তোমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে অজিত। বক্ষ হলো রক্ষ কারা, যক্ষ হলো চক্র, ঈশান দিশান রইল নিশান, পাষাণ দৃষ্টি বক্র। না অজিত, যত ভাবছি ততই হেয়ালিটা জটিল হয়ে যাচ্ছে। এই হেয়ালিটা যে সাংকেতিক বেশ বুঝছি, কিন্তু সংকেতগুলো ধরেও ধরতে পারছি না।
তবে আমি নিশ্চিত খুব শিগগিরই আমরা তা পারবো। আচ্ছা, বীরেনবাবুর বাড়িতে আর একটা মূর্তি ছিল বলে তিনি বলেছেন, ওই চক্রেশ্বর বা যক্রেশ্বর জাতীয় কিছু একটা। ওটার সাথে এই মূর্তির কি কিছু সম্পর্ক আছে? সেটাই তো স্বাভাবিক অজিত। এক কাজ করো, চলো চলো চক্রেশ্বরের মূর্তিটা দেখেই আসি। বীরেনবাবু আমাদের সাথে এলেন না। জিমি আমায় আর ব্যোমকেশকে নিয়ে বাড়ির পেছনের দিকের একটা ঘরে গিয়ে পৌঁছল। সেই ঘরের দরজা খুলতেই যে মূর্তিটা দেখা গেল, এরকম মূর্তি এর আগে আমি কখনো দেখিনি। হিন্দু ধর্ম মতে কুবের নামের এক দেবতার কথা এবং তার মূর্তি আমি দেখেছি। এই মূর্তিটার সাথে তার অনেকটা মিল থাকলেও মুখের দুপাশে লম্বা দুটো সদন্ত রয়েছে। মূর্তিটির মুখের ভাব ভীষণ উগ্র, চোখের ভুরু দুটি ঈষৎ বাঁকা, তাতে মুখের কুরুদ্ধ ভাবখানা আরও বেশি করে ফুটে উঠেছে। মূর্তিটার চারিদিকে নানান সূক্ষ্ম তিব্বতী কারুকার্য ছাড়াও দুটো হাতে ধরা রয়েছে একটা অদ্ভুত পাত্রের মতো বস্তু, এবং তার সাথেই অনেকটা ছোট আকারের ঘটের মতো কিছু একটা সেই পাত্রে রাখা রয়েছে। দুহাতের বাহুর মাঝে একটা লম্বা তলোয়ার কিংবা লাঠি জাতীয় কিছু একটা শোয়ানো। চক্রেশ্বরের গোটা মূর্তি বহু পুরনো, এখানে ওখানে মূর্তির রং এবং কারুকার্য নষ্ট হয়ে গেছে। তবে এই মূর্তি যে এখনো পুজো হয় তা বোঝা গেল মূর্তির সামনে পুজোর উপকরণ দেখে। এই গোটা ঘরটাই আলাদা ঠাকুর ঘর হিসেবে ব্যবহৃত হয় বলে জিমি জানালো। এই চক্রেশ্বর খুব জাগ্রত দেবতা স্যার। আগের পুজো প্রতিদিন হতো, তবে বড়বাবু মারা যাওয়ার পর থেকে বাবু খুব একটা পুজো টুজো করেন না। এ বাড়িতে কোনো হিন্দু দেবতার মূর্তি নেই? না স্যার, আমি যতটা জানি বাবুরা সবাই বৌদ্ধ, আর এই একটাই মূর্তি এ বাড়িতে আছে। যদিও দিদিমণির ঘরে কিছু হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। জিমির কথা সত্যি, আমরা দেখেছি জৈতাদেবীর ঘরে দুর্গা এবং শিবের ছবি রয়েছে। ব্যোমকেশ মূর্তিটার দিকে তাকিয়েই রইল। মনে মনে দেখলাম ও বিড়বিড় করে বলছে, অসি রশি সিংহ দুয়ার, কুঞ্চিকা পাত্র মাত্র, মহাশূন্য রক্ষা করেন চক্রেশ্বর দিবারাত্র। অসি রশি সিংহ দুয়ার, আশ্চর্য। মূর্তিটা লম্বায় বেশ বড়। মূর্তিটা যেখানে রাখা রয়েছে তার নিচে একটা কালো পাথরের বেদি মতো জায়গা। গোটা ঘরে আর তেমন কিছু নেই, যদিও ঘরের একদিকে একটা জানলা আছে, পেছনের দিকে সেই জানলা দিয়ে সামান্য চাঁদের আলো এসে পড়েছে মূর্তিটার ঠিক বুকের উপরে। তাছাড়া ঘরে ইলেকট্রিক আলো তো রয়েছেই। মূর্তিটা দেখতে দেখতে একসময় ব্যোমকেশ প্রশ্ন করল, তোমাদের এই চক্রেশ্বর দেখছি খুবই ভয়াল প্রকৃতির। হেয়ালির কথা অনুযায়ী সেই এই গুপ্তধনের রক্ষাকর্তা। তুমি এই গুপ্তধনের কথা জানতে? জিমি মাথা নাড়াল। ব্যোমকেশকে দেখলাম মূর্তিটার সামনে পেছনে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এবং দুবার হাত দিয়ে মূর্তিটার গায়ে কি যেন পরীক্ষা করল। একসময় আমরা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের ঘরে এলাম। সেদিনের রাতটা একভাবেই কেটে গেল। রাতের খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ আর আমি আবার সেই হেয়ালিটা নিয়ে পড়লাম। বাংলায় লেখা সহজ সাধারণ দেখতে, সহজ বলে মনে হলেও হেয়ালির কিন্তু কোনো মানেই আমরা উদ্ধার করতে পারলাম না। এর আগে এমন অনেক হেয়ালি দেখেছি, তবে সে সমস্ত হেয়ালি আলাদা, আর এমন সাংকেতিক হেয়ালি আমরা খুবই কম দেখেছি। অথচ কেবল যেন মনে হচ্ছে অর্থটা ধরেই ফেলেছি। প্রায় অনেক রাত পর্যন্ত ব্যোমকেশ আর আমি হেয়ালির অর্থ আবিষ্কারের চেষ্টা করার পর শেষমেশ হাল ছেড়ে দিয়ে ঘুমোতে গেলাম। সকালে খাবার খেতে বসে ব্যোমকেশ বীরেনবাবুকে বলল, বীরেনবাবু, আমি হেয়ালিটা প্রায় উদ্ধার করে ফেলেছি। বীরেনবাবুর সাথে ম্যানেজার বাবু, চৈতা দেবী এবং আমিও অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালাম। সামান্য কিছুটা বাকি রয়েছে, তবে তার জন্য আমায় কিছু বইপত্র পড়তে হবে। এ বাড়িতে কি বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কোনো বইপত্র রয়েছে? হ্যাঁ, ওপরে বাবার ঘরে অনেক বইপত্র রয়েছে। আমার মনে হয় বৌদ্ধ ধর্ম নিয়েও কিছু বইপত্র ওখানে পেয়ে যাবেন। আপনি সেসব পড়েন না? না, সত্যি বলতে কি এসব নিয়ে আমি খুব একটা আগ্রহ পাই না। নেহাত বাবার ডায়েরিটা চুরি হয়ে যাবার পরে গুপ্তধনের ব্যাপারটা ভাবতে শুরু করেছিলাম। না হলে অনেকদিন আগে থেকেই গুপ্তধনের গল্পটা আমাদের পরিবারে চালু থাকলেও কখনোই সেটা খোঁজার চেষ্টা আমি করিনি।
আচ্ছা বেশ, তাহলে ওই ঘরের দরজা আপনি জিমিকে খুলে দিতে বলুন। আমি আজ দুপুরেই ওই ঘরে যাব। বীরেনবাবু আর ম্যানেজার তাদের খাওয়া সেরে কারখানার দিকে চলে গেলেন। আমি আর ব্যোমকেশ আবার বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে। চা বাগানে ঘোরার ফাঁকে ফাঁকে আমি যখন পাহাড় দেখায় মগ্ন, তখন স্পষ্ট বুঝতে পারলাম ব্যোমকেশ চা বাগানের প্রতিটি মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করার চেষ্টা করছে। একসময় আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই কারখানার কাছে। খুব বেশি বড় নয়, ভেতরে কাজকর্ম চলছে। আমরা বাইরে চারপাশে ঘুরে ঘুরে সেই কারখানাটা দেখে একসময় বাড়ি ফেরার পথ ধরলাম। আমার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতে লাগলো, ব্যোমকেশ হেয়ালির অর্থ কখন বার করলো? একসময় থাকতে না পেরে ব্যোমকেশকে প্রশ্নটা করেই বসলাম। আরে ওটা তো, সাবধান অজিত বলেই আমায় একটা ধাক্কা মেরে রাস্তার একপাশে ফেলে দিয়ে নিজেও অন্যদিকে লাফিয়ে পড়ল। আর সাথে সাথেই একটা ছোট্ট কি যেন আমাদের উল্টো দিকে গাছটার গায়ে গিয়ে বিঁধল। ব্যোমকেশ তাড়াতাড়ি এদিকে ওদিকে তাকাতেও কাউকেই দেখতে পেল না। আমরা গাছটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা ছোট্ট তীরের মতো ধারালো বস্তু গাছটার গায়ে বেঁধে রয়েছে। ব্যোমকেশ সাবধানে সেটা গাছের গা থেকে খুলে নিয়ে দেখতে দেখতে বলল, বিষ মাখানো তীর অজিত। দেখো দেখো, ছোট্ট তীরের মাথাটা কেমন নীলচে হয়ে আছে। খুব সম্ভবত স্থানীয় কোনো ফুলের বিষ। সর্বনাশ! তাহলে আমাদের ওপর কেউ আক্রমণ করতে চাইছে? করবে নাই বা কেন? আমরা যে হেয়ালির মানে উদ্ধার করে খুব শীঘ্রই গুপ্তধন বার করে ফেলতে পারি, এই ভয়টা যে দেখানো হয়ে গেছে। মানে? আর একটু অপেক্ষা করতে হবে অজিত। ব্যোমকেশের মুখের শিরায় একটা হাসির ভাব ফুটে উঠল। ব্যোমকেশ যখন কোনো ব্যাপারে তার অনুমান প্রায় নিশ্চিত বলে ধরে ফেলতে পারে, তখন তার মুখে এই হাসিটা আমি দেখতে পাই। কিন্তু ব্যোমকেশ নিজেই বলেছে সে হেয়ালির অর্থ উদ্ধার করতে এখনো পারেনি। তাহলে তার কোন অনুমান এতটা নিশ্চিত হয়ে উঠল? গোটা দুপুরটা আমি নিজের ঘরেই রইলাম। ব্যোমকেশ বীরেনবাবুর বাবার সেই লাইব্রেরি ঘরে বৌদ্ধ ধর্মের বইপত্র নিয়ে পড়াশোনা করতে লাগলো। অনেক পরে সে আমার ঘরে এসে বলল, অজিত, বৌদ্ধ ধর্ম নিয়ে একা আমি যে বীরেনবাবুর বাবার বইপত্র ঘেটেছি তা নয়, আমার আগেও আরও কেউ ঘেটেছে। তবে তিনি বীরেনবাবুর বাবাও হতে পারেন, অথবা আমাদের সেই অদৃশ্য প্রতিদ্বন্দ্বী, যে চাইছে না আমি তার আগে হেয়ালির অর্থ উদ্ধার করে ফেলি। কিন্তু হেয়ালির মানে কি তুমি উদ্ধার করতে পেরেছ? হেয়ালির মানে উদ্ধার করার পরেও খুব সহজে তুমি সেই মূর্তি খুঁজে পাবে না, কারণ সেই মূর্তির রক্ষা করছে স্বয়ং বৌদ্ধ দেবতা চক্রেশ্বর। তার মানে তুমি নিজে হেয়ালির অর্থটা উদ্ধার করতে পেরেছ, অথচ আমায় বলনি, তাই তো? অজিত, এখন এসবের সময় নেই। এখন আমাদের তাড়াতাড়ি সেই মূর্তিটা খুঁজে বার করতে হবে। আমার মনে হয় এই হেয়ালির অর্থ উদ্ধার আমাদের প্রতিদ্বন্দ্বীও করে ফেলেছে। তাই আমায় সরিয়ে দেওয়ার জন্য আজ এই বিষ মাখানো তীরের নিমন্ত্রণ সে রেখেছিল। তুমিও না ব্যোমকেশ, সত্যি আর একটু হলেই কি যে হতো, আর তুমি এসব নিয়ে মজা করছো। আচ্ছা বেশ, মজা করছি না, চলো। তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? আমরা বাড়িতে ফিরে আসতেই প্রথমেই দেখা হলো জিমির সাথে। সে জানালো ম্যানেজার বাবু এবং বীরেনবাবু এখনও বাড়িতে ফিরে আসেনি। ব্যোমকেশ জিমির দিকে শক্তভাবে তাকিয়ে থেকে বলল, জিমি, তুমি কি চাও তোমার বাবু এই গুপ্তধন উদ্ধার করতে পারুক? জিমি ব্যোমকেশের গলার স্বর এবং মুখের ভাব দেখে কেমন যেন হতচকিতভাবে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ স্যার, আমরা মন থেকে সচ্চা কথা বলি স্যার। আমাদের কথার দাম আছে স্যার। আমরা জান দিয়ে দেব, কিন্তু প্রভুর সাথে নেমখারামি করব না। নেমখারামি তোমায় করতে হবে না, শুধু একটা ঘর খুলে দিতে হবে, আর সেই ঘরের বাইরে দাঁড়িয়ে তোমায় পাহারা দিতে হবে যাতে অন্য কেউ না আসে। কিন্তু স্যার, বাবুকে না জানিয়ে? বাবুকে জানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে জিমি, আর পুরোটাই তোমার বাবুর ভালোর জন্যই। জিমি কিছুক্ষণ ভাবল, তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, কোন ঘরটা স্যার? বীরেনবাবু ফিরে আসার আগেই আমাদের কাজটা হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম না এর প্রয়োজন কি ছিল। ব্যোমকেশ শুধু একবার আমায় বলল, যা হচ্ছে চুপচাপ দেখে যাও অজিত। এর কারণ এখন জিজ্ঞাসা করো না, এখন বললে তুমি বুঝবে না। সময় মতো সব বলবো।
আমরা অপেক্ষা করতে লাগলাম বীরেনবাবু ফিরে আসার জন্য। তারপর আমরা শুরু করব সেই গুপ্তধন অর্থাৎ হেরুকের মূর্তি উদ্ধারের কাজ। এখন কেমন আছো বিভু? ভালো। তোমরা দাদা ঠাকুরের সেই কবিতাটার মানে বুঝতে পেরেছ? মা বলল তোমরা নাকি ওটা খুঁজছো। আমি জানি তুমি কবিতাটা জানো, তাই না? বিভু হাসলো, তারপর বলল, ওটা তো কবিতা নয়, ওটা সংকেত, চক্রেশ্বরের সংকেত। দাদা ঠাকুর বলতো। ওটাতে কি লেখা আছে তা আমি জানি না, তবে দাদা ঠাকুর বলেছিল একটা খুব দামি জিনিস লুকোনো আছে, যেটা ওই সংকেতের মানে বুঝলে পাওয়া যাবে। তবে সেই দামি জিনিসটাকে নাকি নিজের বুক দিয়ে রক্ষা করছে চক্রেশ্বর। এসব তুমি কাউকে বলনি তো? না না, বলিনি। ব্যোমকেশ বিভুর সাথে কথা বলছে এমন সময় জয়িতা দেবী এসে ঘরে ঢুকলেন। ও আপনারা? আপনাদের বাড়ির গুপ্তধন রহস্য উদ্ধার হয়ে গেছে জয়িতা দেবী। এখন শুধু গুপ্তধন উদ্ধার করলে আমাদের কাজ শেষ। সে কি, আপনারা হেয়ালির মানে উদ্ধার করে ফেলেছেন? ব্যোমকেশ মাথা নাড়ালো। সবাই ফিরলে আমাদের একটা খবর দেবেন, তারপর না হয় সেই গুপ্তধন উদ্ধার করতে যাওয়া যাবে। জয়িতা দেবী, আচ্ছা আসি এখন। বীরেনবাবুর বাড়ির সেই ঠাকুর ঘরে আমরা সবাই দাঁড়িয়ে। ব্যোমকেশ বাদে বাকি সবার চোখে মুখে একটা বিস্ময় আর চাপা উত্তেজনা। আমার মাথায় তো গোটা ব্যাপারটা এখনো কিছুই ঢুকছে না। ব্যোমকেশ বলতে শুরু করলো, প্রথমেই আসি বীরেনবাবুর বংশানুক্রমিকভাবে পাওয়া এই গুপ্তধনের কথায়। বীরেনবাবুর পূর্বপুরুষরা বৌদ্ধ ধর্মের সাথে বেশ ভালোভাবেই জড়িয়েছিলেন। সেভাবেই তাদের কাছে আসা এই হেরুক আর চক্রেশ্বরের মূর্তি। বৌদ্ধ ধর্মের যে সমস্ত গ্রন্থে হেরুক আর চক্রেশ্বরের মূর্তির কথা আছে, তার বেশিরভাগ জায়গাতেই এই দুই মূর্তির কথা একসাথেই আছে। সব জায়গার বর্ণনা অনুযায়ী চক্রেশ্বর হেরুককে রক্ষা করে আসছে সেই প্রথম থেকেই। বীরেনবাবুর বংশানুক্রমিকভাবে পাওয়া এই হেয়ালি, তার মানে বীরেনবাবু পর্যন্ত এসে পৌঁছয় না, কারণ তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে একরকম উদাসীন ছিলেন। ঠিক এই কারণেই হয়তো তার বাবা তাকে হেয়ালির মানেটা বলে যাননি। তিনি হয়তো চেয়েছিলেন বীরেনবাবু হেয়ালির মানে জানতে গিয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আকৃষ্ট হয়ে পড়ুক। এই হেয়ালির মানে বোঝার ক্ষেত্রে যেটা অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যদিকে এই হেয়ালির কথা বীরেনবাবু ছাড়া আরও অনেকেই জানতেন। বীরেনবাবুর বাবার সেই ডায়েরিটা তার বাড়িতে পুজোর সময় চুরি হয়ে যায় বলে তিনি ভেবেছিলেন, কিন্তু আসলে ডায়েরিটা চুরি হয়েছিল তার আগেই। এরপরেই বীরেনবাবুর মনে হয় সেই গুপ্তধনের ব্যাপারটা হয়তো গুজব নয়। ডায়েরিটা না হারালে তিনি হয়তো এই ব্যাপারে তেমন কিছুই ভাবতেন না, কিন্তু ডায়েরি হারিয়ে যেতেই তার মনে হয় ব্যাপারটা দেখা দরকার। আমি এখানে আসার পরেই হেয়ালিটা আমার হাতে আসে। হেয়ালিটা ছিল শুনতে সহজ, কিন্তু সমস্যা ছিল হেয়ালির ভাষাটা। সেটা বাংলা ভাষায় লেখা, তবে অনেক ভেবেচিন্তে, যাতে চট করে সেটা কেউ বের করতে না পারে। আমার মনে হয় ডায়েরিটা যে চুরি করেছিল সে নিজে হেয়ালির অর্থটা বার করতে পারেনি। আমি এখানে আসার পরে সে ভয় পেয়ে যায় যদি তার আগে আমি এই অর্থ বের করে গুপ্তধন অর্থাৎ সেই হেরুকের মূর্তিটা বার করে ফেলি, তাহলে তো তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে, তাই না? তাই সে খুব বুদ্ধি করে একটা চিরকুটে বীরেনবাবুকে সাবধান করার কথা বলে আমায় জানিয়ে দিয়ে যায় যে গুপ্তধন আসলে হেরুকের মূর্তি। প্রথমে আমি ভেবেছিলাম যে সে হয়তো আমায় জানাতে চাইছে, কিন্তু আসলে তা নয়। সে জানতো না যে ব্যাপারটা আমি তখনও বুঝতে পারিনি। আমার মনে হয় ওই ডায়েরিটা পড়ার পরেই সে সমস্ত ব্যাপারটা জেনেছিল। হেরুকের মূর্তিটা আসলে আছে এই ঠাকুর ঘরেই। বীরেনবাবুর বাবা তার ছেলে বিভুর কাছে মাঝে মাঝেই ওই মূর্তির কথা খেলার ছলে বলতেন। বিভু সেই কথাটা মনে রেখেছিল এবং সেই আমায় এই হেয়ালির আসল সুতোটা ধরিয়ে দিয়েছিল, যেখান থেকে আমি গোটা হেয়ালির মানেটাই উদ্ধার করতে পেরেছি। হেয়ালি উদ্ধার করার কথা যেদিন আমি সবার সামনে জানালাম, সেদিনই চা বাগানে ঘুরতে গিয়ে আমার ওপর প্রথম আক্রমণটা হয়। অর্থাৎ আমার প্রতিদ্বন্দ্বী ভয় পেয়ে গিয়েছিল যে আমি হেরুকের মূর্তিটা তার আগে উদ্ধার করে ফেলব, তাই সে আমার উপর আক্রমণটা চালায়। ঠিক এখানেই আমি আমার একটা পরিকল্পনা কাজে লাগিয়েছিলাম। আসলে সেদিন যখন আমি বলেছিলাম আমি হেয়ালির মানে উদ্ধার করে ফেলেছি, আমি আসলে মানেটা উদ্ধার করতে পারিনি। আমি বুঝতে চেয়েছিলাম আমি হেয়ালির মানে উদ্ধার করে ফেললে কার কার সমস্যা হতে পারে।
তবে সেদিন চা বাগানে ঘুরতে গিয়ে আমাকে লক্ষ্য করে যে বিষ মেশানো ছোট তীরটা ছোড়া হয়েছিল তা কে ছুঁড়েছিল আমি বুঝতে পারিনি, তবে সেটা যে কারখানার দিক থেকে ছোড়া হয়েছিল তা আমি নিশ্চিত। সে কি, আপনার উপর আক্রমণ হয়েছিল? এটা তো আমাদের জানার নেই। ব্যাপারটা আপনাদের জানিয়ে আপনাদের বিব্রত করতে চাইনি, তবে এটা তেমন কোনো ব্যাপার নয়। আপনি বললেন সেই হেরুকের মূর্তিটা এই ঘরেই আছে, কিন্তু কোথায়? মূর্তিটা এতদিন ধরে যখন রয়েছে আর একটু থাকুক না চৈতা দেবী, আমি আগে অন্য ব্যাপারটা শেষ করিনি কেমন? তা বীরেনবাবুর বাবার ঘরে যে বৌদ্ধ ধর্মের বইপত্রগুলো ছিল সেগুলো আমি দেখতে চেয়েছিলাম। তার কারণ হলো আমার আগে সেগুলো কেউ দেখেছে কিনা তার নিশ্চিত করা। বইপত্রগুলো দেখতে গিয়ে আমার মনে হয় আমার আগে এই বইপত্রগুলো অন্য কেউ দেখেছে, কারণ হেরুক আর চক্রের স্বরের কথা যেখানে যেখানে লেখা ছিল সেই জায়গাগুলোতে পেন্সিল দিয়ে মার্ক করা হয়েছে। হতেই পারে ব্যাপারটা বীরেনবাবুর বাবা নিজে করে গেছেন, কিন্তু তবুও আমার অনুমান বলেছিল সেটা তিনি নন। হেরুকের মূর্তি উদ্ধার যে আমি ঠিক করে ফেলতাম তা আমি জানি, তবে আমার মতো আর একজন কে এই মূর্তির পেছনে ছিল সেটা জানা খুব বেশি প্রয়োজনীয় ছিল। তাই আমি বীরেনবাবু এবং ম্যানেজার বাবু ঘরে না থাকার সময় তাদের ঘরগুলো একটু খুঁজে দেখেছিলাম। এ ব্যাপারটা আমায় না জানিয়ে করতে হয়েছে, তার কারণ আমি সন্দেহের বাইরে কাউকে রাখতে পারছিলাম না। সে কি ব্যোমকেশবাবু, আপনি আমাকেও সন্দেহ করেছিলেন? অবশ্যই, আপনি নিজে বৌদ্ধ ধর্ম সম্পর্কে উদাসীন। আপনি নিজেই বলেন পুজো আচ্ছা আপনার কাজ নয়, তারপরেও আপনি এই মূর্তির প্রতি হঠাৎ করেই এত আকৃষ্ট হয়ে পড়লেন, যা আপনার বাবা মারা যাবার পরেও এত মাসে করেননি। এরকম কিছু ব্যাপারের জন্যই আমার সবাইকে সন্দেহ করতে হয়েছিল, তাই ওই কাজটা করেছিলাম। তবে ওটা করতে গিয়ে আমি এমন একটা কিছু সন্ধান পেলাম যা এই কেসটার মোড় ঘুরিয়ে দিল। বীরেনবাবুর বাবার সেই ডায়েরিটা। আমি সবাইকে লক্ষ্য করছিলাম। এই কথায় হঠাৎ করেই মনে হলো ম্যানেজার বাবুর মুখটা কিছুক্ষণের জন্য কেমন যেন ফ্যাকাশে হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। এবার আসি হেয়ালির কথায়। আরো ভালো করে বললে চক্রেশ্বরের সংকেত। যিনি এর রচয়িতা তাকে কুর্নিশ জানাতেই হয়। এমন সাংকেতিক একটা হেয়ালি বানানোর জন্য খুব যত্ন করে অতি সূক্ষ্মভাবে এই হেয়ালিতে তিনি হেরুক মূর্তির অবস্থান বলে গিয়েছেন। হেয়ালির প্রথম স্তবকটা মনে করুন। বক্ষ হলো রক্ষকারা, চক্ষু হলো চক্র, ঈশান দিশান রইল নিশান, পাষাণ দৃষ্টি বক্র। যক্ষ হলো চক্র, মানে চক্রেশ্বর স্বয়ং যক্ষের মতন এই মূর্তি রক্ষা করছেন। বক্ষ হলো রক্ষকারা, অর্থাৎ তার বুক এই মূর্তির রক্ষাকারী কারাগারের মতন। ঈশান দিশান রইল নিশান, এই উপাসনা কক্ষের ঈশান দিকে নিশানা হিসেবে একটা জানলা রয়েছে। এটা এমনভাবেই বানানো যে রাতে এই জানলা থেকে আসা চাঁদের আলো ঠিক এই মূর্তির বুকের ওপর পড়ে। পাষাণ দৃষ্টি বক্র, আপনারাই দেখুন চক্রেশ্বর কেমন বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছেন। এরপরে আছে অসি রসি সিংহ দোয়ার, কুঞ্চিকা পাত্র মাত্র। অসি মানে তলোয়ার, অর্থাৎ চক্রেশ্বরের হাতে ধরা তলোয়ার এই কারাগারের সিংহ দোয়ার। কুঞ্চিকা পাত্র মাত্র, কুঞ্চিকা মানে চাবি, চক্রেশ্বরের হাতে ধরা ওই পাত্রই এই কারাগারের দরজার চাবি। মহাশূন্য রক্ষা করেন চক্রেশ্বর দিবারাত্র। বজ্রযান বৌদ্ধ ধর্মে হেরুক মহাশূন্যের প্রতীক, তাই তাকে নিজের বুকের ভেতর দিন রাত পাহারা দিচ্ছেন চক্রেশ্বর। বীরেনবাবু, আপনি এগিয়ে যান। চক্রেশ্বরের মূর্তির বুকের কাছে যেখানে পাত্রটা ধরা আছে সেখানেই হাত রাখুন, দেখুন কিছু পান কিনা। বীরেনবাবু একবার জয়িতা দেবী আর একবার আমাদের দিকে তাকিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। ব্যাপারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, কিন্তু তবুও কি একটা বিষয় আমার খটকা এখনো মনের মধ্যে রয়েছে। বীরেনবাবু এগিয়ে গিয়ে চক্রেশ্বরের বুকে সেই পাত্রের উপর হাত রাখলেন। এবার ভালো করে অনুভব করে দেখুন কোথাও চাপ দেবার মতন কোনো জায়গা রয়েছে কিনা। বীরেনবাবু সেই পাত্রের ডান দিক থেকে বাদিক পর্যন্ত হাত দিয়ে চাপ দিতে দিতে যেতে লাগলেন, আর আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি কিছু একটা হওয়ার জন্য। আমার স্পষ্ট মনে হলো আমি একটা খট করে শব্দ শুনলাম, আর তার সাথে সাথেই চক্রেশ্বরের বুকে দুপাশের জায়গাটা সামান্য ফাঁক হয়ে বেরিয়ে এলো একটা ছোট্ট চৌকোনা বাক্স। বীরেনবাবু সেটা হাত দিয়ে বের করতে যাবেন, এমন সময় আমাদের পিছনের দিক থেকে একটা শক্ত গলা ভেসে এলো। ওটা ওখানেই রেখে দিন স্যার। আমরা ঘুরে দাঁড়িয়ে দেখলাম জিতেনের হাতে খোলা পিস্তল। সেটা জয়িতা দেবীর মাথায় তাক করে রেখে দিয়েছে।
তুমি শেষমেশ জিতেন তুমি? হ্যাঁ, আমি। আপনার বাবার ডায়েরিটা আপনি মনে হয় খুব ভালোভাবে পড়েননি, তাহলে জানতে পারতেন এই হীরকের মূর্তিটা একা আপনাদের সম্পত্তি নয়, আপনার ঠাকুরদাও ওই মূর্তির সমান অধিকারী। এই মূর্তিটার জন্যে আমি আজ এত বছর ধরে এখানে রয়েছি। ব্যোমকেশবাবু না এলে হয়তো আমি হেয়ালির অর্থটা একদিন ঠিক উদ্ধার করে এই মূর্তি নিয়ে এখান থেকে চলে যেতাম। এত সহজ নয় জিতেন বাবু, আপনি এই মূর্তি নিয়ে এখান থেকে যেতে পারবেন না। কে আটকাবে আমায়? কে? আপনি? আমার লোক গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। আমি মূর্তিটা নিয়ে বাইরে বেরিয়ে আপনাদের সবাইকে এখানে বন্দি করে রেখে পালাবো? যে জিনিস এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছি, যে জিনিস আমার, তা শেষমেশ পাবো এইবার। আচ্ছা, একবার আপনার লোকেদের ডেকে দেখুন তো। জিতেনের হাতে পিস্তল দেখে সবাই ভয় পেলেও ব্যোমকেশ কিন্তু নির্বিকার, বরং তার মুখে একটা হাসি ফুটে উঠেছে। ঠিক এই সময় আমার মনে পড়ল খটকাটা কোথায়। জিমি এখানে নেই। এখানে আসার আগেই আমি তাকে দেখেছি, কিন্তু তারপর তাকে আর দেখা যায়নি। তাহলে কি ব্যোমকেশের মুখের হাসি দেখে ম্যানেজার বাবু কেমন যেন থতমত খেলেন প্রথমে, তারপর গলা তুলে নিজের লোকদের ডাকতেও কোনো সাড়া পেলেন না। কোনো লাভ নেই জিতেন বাবু, কোনো লাভ নেই। আপনার ডাক শুনে আপনার লোকেরা আসবে না, কারণ তারা এতক্ষণে পুলিশের হাতে বন্দী। আপনার ডাক শুনে বরং এখন এই ঘরের দিকে পুলিশ এগিয়ে আসতে শুরু করেছে। ব্যোমকেশের কথা শুনে ম্যানেজারের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেল। সে গুলি চালানোর জন্য বন্দুক ব্যোমকেশের দিকে তুলতেই বাইরের দিক থেকে একটা গুলি ছুটতে এসে তার নিজের হাতেই লাগলো। জয়িতা দেবী বিভুকে নিয়ে দৌড়ে বীরেনবাবুর কাছে এসে দাঁড়ালেন। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে এসে ঢুকলো একজন পুলিশ ইন্সপেক্টর, দুজন কনস্টেবল আর জিমি দৌড়ে এসে বীরেনবাবুকে বলল, বাবু আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক সময়ে পুলিশ না নিয়ে এলে যা কিছু একটা হয়ে যেতে পারতো রে। আমি কিছুই করিনি বাবু। ওই ব্যোমকেশ স্যার আমায় বলেছিলেন পুলিশ নিয়ে এসে বাড়ির বাইরে অপেক্ষা করতে, আর বাড়ির বাইরে যারা থাকবে তাদের আটকে রাখবে। আর ম্যানেজার বাবুর গলা শুনে আমাদের ভেতরে আসতে ব্যোমকেশ বাবুই বলে দিয়েছিলেন। পুলিশের হাতে ধরা পড়ে ম্যানেজার বাবু ছটফট করতে লাগলেন। ও মূর্তির উপর আমার অধিকার, ও মূর্তি আমি ছাড়বো না। আমি আবার আসবো আমি। ওনাকে নিয়ে যান আপনারা। বীরেনবাবু এ বিষয়ে লিখিতভাবে আপনাদের কাছে কমপ্লেন করবেন কাল। আজ শুধুমাত্র বীরেনবাবু এবং তার পরিবারের উপর আক্রমণ করার অপরাধী হিসেবেই ওনাকে আটকে রাখুন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে চক্রেশ্বরের বুকের কাছ থেকে সেই কাঠের বাক্সটা টেনে বার করল। একটা সোনালি রঙের সুন্দর কাজ করা কাঠের বাক্স। তারপর তার ডালা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট মূর্তি। মূর্তিটা বড় জোর 1 হাত মাপের হবে, কিন্তু মূর্তিটা ছোট হলেও বেশ অদ্ভুত রকমের। এই মূর্তির যে ঠিক কতগুলো হাত রয়েছে তা ভালোভাবে বোঝা যায় না। মূর্তির 2 পায়ের নিচে ঘোড়া এবং মানুষের মতো কতগুলি অবয়ব। তাছাড়া মূর্তির মাথা এবং মাথার দুপাশে সিংহের মতো মাথার আকৃতির অবয়ব বেরিয়ে রয়েছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো মূর্তিটার সামনের দিকে কোনো এক নারী মূর্তিটাকে জড়িয়ে ধরে রয়েছে। এরকম অদ্ভুত আর আশ্চর্যজনক মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। ব্যোমকেশ মূর্তিটা বীরেনবাবুর হাতে তুলে দিয়ে বলল, যেবা জানে মানে ইহার সপ্তরত্ন তার, মহাশূন্য পূর্ণ জ্ঞানে গুণী বোঝেন সার। এই মূর্তি যে সে মূর্তি নয় বীরেনবাবু, অতি দুর্মূল্য 7খানা রত্ন দিয়ে এই মূর্তি নির্মিত। আর এই যে হেরুক, ইনি হলেন শূন্যের প্রতীক, আর যাকে ইনি জড়িয়ে আছেন সেই দেবী জ্ঞানের প্রতীক। তাই মহাশূন্য পূর্ণ জ্ঞানে গুণী বোঝেন সার। আপনার পূর্বপুরুষ বোধহয় কেবল মূর্তিটাকেই গুপ্তধন বলতে চাননি, এই মূর্তির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, বৌদ্ধ দর্শন ও ঐতিহ্যকে তিনি প্রকৃত সম্পদ বলে মনে করতেন।
তিনি চাইতেন প্রতিটা বংশধর যেন শুধুমাত্র সম্পদের লোভে হলেও এই ইতিহাস দর্শন ও ঐতিহ্যকে জানতে পারে। আর হ্যাঁ, ম্যানেজার বাবু যে মিথ্যা বলেনি তা আপনার বাবার ডায়েরি পড়লেই বুঝতে পারবেন। আপনার ঠাকুরদার সাথে সম্ভবত ম্যানেজার বাবুর ঠাকুরদা একসাথেই বৌদ্ধ ধর্মের উপাসনা করতেন, আর তারা একসাথে এই মূর্তি কোনো একটা তিব্বতী গুম্ফায় এক মৃত্যু পথযাত্রী লামার কাছ থেকে পেয়েছিলেন। পরে আপনার ঠাকুরদাকে এই অমূল্য রত্নখচিত মূর্তিটি তিনি দান করেন এবং তিনি নিজেই সন্ন্যাস গ্রহণ করেন। সেই মূর্তির খোঁজ পেয়েই হয়তো ম্যানেজার বাবু এখানে এসেছিলেন। ম্যানেজার বাবুর ঘর খোঁজার সময় তার ঘর থেকেই ওই গাড়িটা আমি পেয়েছি, তবে ডায়েরিটা তার ঘরের ঘড়ির পেছনের দেওয়ালের সাথে সুতো দিয়ে বাঁধা ছিল যাতে সহজে কেউ খুঁজে না পায়, আর ওটা পরেই বাকি সমস্তটা সম্পর্কে আমার ধারণা আরও পরিষ্কার হয়। আমরা সবাই বাড়ির বাইরে বেরিয়ে এলাম। বীরেনবাবুর ঘরে বিভুর সামনে বসে ব্যোমকেশ বলল, তাহলে বিভু, তোমার সেই গুপ্তধন আমি উদ্ধার করে দিলাম তো? বিভু কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। তার মুখে হাসি। তোমার পায়ের ব্যথা এখন কেমন আছে? কমে গেছে। আচ্ছা বেশ, আর দুষ্টুমি করবে না তো? বিভু মাথা নাড়িয়ে না বলল। আমাদের কাজ আপাতত এখানে শেষ হয়ে গেছিল। পরের দিন সকালে বসে ব্যোমকেশ বীরেনবাবুকে বৌদ্ধ ধর্মের ব্যাপারে, এই হেরুক আর চক্রেশ্বরের ব্যাপারে বেশ অনেক ইতিহাস শোনাচ্ছিল। এই কেসের সূত্রে বৌদ্ধ ধর্ম নিয়ে ব্যোমকেশের যে ভালোই জ্ঞানার্জন হয়েছে তা বেশ বুঝতে পারলাম। এরপর এলো বিদায় নেওয়ার পালা। আমাদের জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছিল। সবাইকে বিদায় জানিয়ে সেই গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি ছাড়তেই দেখলাম বাড়ির বাইরে থেকে বীরেনবাবু, জিমি, জয়িতা দেবী এবং বিভু আমাদের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকে যতক্ষণ আমাদের দেখা যায়। আচ্ছা ব্যোমকেশ, ওই চিরকুটটা আর ওই বিষ মাখানো তীরটা কে ছুঁড়েছিল বলে তোমার মনে হয়? দুটো কাজ একজনের নয়। ম্যানেজার বাবুর সাথে যারা জেলে এই মুহূর্তে বন্দী আছেন তাদেরই কেউ হয়তো এই কাজটা করেছিল। ম্যানেজার বাবু ভয় দেখিয়ে এই কাজটা করিয়েছিলেন। তবে তুমি বলছো ম্যানেজার বাবুরও ওই মূর্তির ওপর অধিকার রয়েছে। তাহলে তো ম্যানেজারের সাথে যেটা হয়েছে সেটাও তো খুব একটা ভালো নয়, তাই না? ব্যোমকেশ আর কিছু বলল না। আমাদের গাড়ি স্টেশনের দিকে চলল।